এবার আমরা আসব যোগাযোগ উপন্যাসের কুমুদিনী কথায়। পাঠাভিনয়ে বিজয় লক্ষ্মী বর্মন। সেদিন সকালে অনেকক্ষণ ধরে কুমু তার দাদার ঘরে বসে গান বাজনা করেছে। সকালবেলাকার সুরে নিজের ব্যক্তিগত বেদনা বিশ্বের জিনিস হয়ে অসীম রূপে দেখা দেয়, তার বন্ধন মুক্তি ঘটে। এমন সময় খবর এলো মহারাজ মধুসূদন এসেছেন। এক মুহূর্তে কুমুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাই দেখে বিপ্রদাসের মনে বড় বাজল। বললে, কুমুদ তুই বাড়ির ভিতরে যা, তোকে হয়তো দরকার হবে না। কুমুদ দ্রুতপদে চলে গেল। খানিক পরে সাদাসিধে সরু কালাপেড়ে একখানি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে কুমু ঘরে প্রবেশ করলে। বিপ্রদাস এটা আশা করেনি। সে আশ্চর্য হয়ে গেল। প্রথমে স্বামীর, পরে দাদার পায়ের ধুলো নিয়ে কুমু মধুসূদনকে বললে, দাদার শরীর ক্লান্ত, ওকে বেশি কথা কওয়াতে ডাক্তারের মানা, তুমি এই পাশের ঘরে এসো। মধুসূদনের মুখ লাল হয়ে উঠল, দ্রুত চৌকি থেকে উঠে পড়ল। পাশের ঘরে একটা সোফা দেখিয়ে কুমু যখন বসতে বলল, তখন ওকে বসতেই হলো। কুমু না বসে একটা চৌকির পিছনে তার পিঠের উপর হাত রেখে দাঁড়ালো। বললে, আমাকে কিছু বলতে চাও? ঠিক এমন সুরে প্রশ্নটা মধুসূদনের ভালো লাগলো না। বললে, যাবে না বাড়িতে? না। মধুসূদন চমকে উঠল। বললে, সে কি কথা? আমাকে তোমার তো দরকার নেই। মধুসূদন বুঝলে শ্যামা সুন্দরীর খবরটা কানে এসেছে। এটা অভিমান। অভিমানটা ভালোই লাগলো। বললে, কি যে বলো তার ঠিক নেই। দরকার নেই তো কি, শূন্য ঘর কি ভালো লাগে? এ নিয়ে কথা কাটাকাটি করতে কুমুর প্রবৃত্তি হলো না। সংক্ষেপে আর একবার বললে, আমি যাব না। মানে কি? বাড়ির বউ বাড়িতে যাবে না? না। মধুসূদন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললে, কি যাবে না? যেতেই হবে। কুমু কোনো জবাব করলে না। মধুসূদন বললে, জানো, পুলিশ ডেকে তোমাকে নিয়ে যেতে পারি ঘাড়ে ধরে। না বললেই হলো। দাদার স্কুলে নূরনগরী কায়দা শিক্ষা আবার আরম্ভ হয়েছে। মনে থাকবে তোমার এই আস্পর্ধা। তোমার ওই নূরনগরের নূর মুড়িয়ে দেব, তবে আমার নাম মধুসূদন। দুদিন পরেই নবীন মতির মা হাবলুকে নিয়ে এসে উপস্থিত। খবর এলো ডাক্তার এসেছে। কুমু বললে, একটু অপেক্ষা করো তোমরা, শুনে আসি ডাক্তার কি বলে। দাদার ঘরে যখন কুমু ছিল, সেই অবকাশে ক্ষেমা পিসির সঙ্গে মতির মার কিছু কথাবার্তা হয়ে গেছে। নানা রকম লক্ষণ মিলিয়ে দুজনেরই মনে সন্দেহ হয়েছে কুমু গর্ভিণী। মতির মা খুশি হয়ে উঠল। মনে মনে বললে, মা কালী করুন তাই যেন হয়। এইবার জব্দ। মানিনীর শ্বশুরবাড়িকে অবজ্ঞা করতে চান, কিন্তু এই যে নাড়িতে গ্রন্থি লাগলো, শুধু তো আঁচলে আঁচলে নয়, পালাবে কেমন করে? কুমুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে মতির মা তার সন্দেহের কথাটা বললে। কুমুর মুখ বিবর্ণ হয়ে গেল। সে হাত মুঠো করে বললে, না না, এ কখনোই হতে পারে না, কিছুতেই না। মতির মা বিরক্ত হয়েই বললে, কেন হতে পারবে না ভাই? তুমি যত বড় ঘরেরই মেয়ে হও না কেন, তোমার বেলাতেই তো সংসারের নিয়ম উল্টে যাবে না। তুমি ঘোষালদের ঘরের বউ তো, ঘোষাল বংশের ইষ্টি দেবতা কি তোমাকে সহজে ছুটি দেবেন? পালাবার পথ আগলে দাঁড়িয়ে আছেন তিনি। স্বামীর সঙ্গে কুমুর অল্পকালের পরিচয়
দিনে দিনে ভিতরে ভিতরে কীরকম যে বিকৃত মূর্তি ধরেছে, গর্ভের আশঙ্কায় ওর মনে সেটা খুব স্পষ্ট হয়ে উঠল। মানুষে মানুষে যে ভেদটা সবচেয়ে দূরতিক্রমণীয়, তার উপাদানগুলো অনেক সময় খুব সূক্ষ্ম। ভাষায়, ভঙ্গিতে, ব্যবহারের ছোট ছোট ইশারায়, যখন কিছুই করছে না তখনকার অনভিব্যক্ত ইঙ্গিতে, গলার সুরে, রুচিতে, রীতিতে, জীবনযাত্রার আদর্শে ভেদের লক্ষণগুলি আভাসে ছড়িয়ে থাকে। মধুসূদনের মধ্যে এমন কিছু আছে যা কুমুকে কেবল যে আঘাত করেছে তা নয়, ওকে গভীর লজ্জা দিয়েছে। ওর মনে হয়েছে সেটা যেন অশ্লীল। কুমু অত্যন্ত উদ্বিগ্ন মুখে মতির মাকে জিজ্ঞাসা করলে, কি করে তুমি নিশ্চয় জানলে? মতির মার ভারী রাগ হলো, সামনে নিয়ে বললে, ছেলের মা আমি জানবো না তো কে জানবে? তবু একেবারে নিশ্চয় করে বলবার সময় হয়নি, ভালো দায় কাউকে ডেকে পরীক্ষা করিয়ে দেখা ভালো। খবরটা বিপ্রদাসের কানে গেল, দায় এলো। সন্দেহ রইল না যে কুমুর গর্ভাবস্থা। মধুসূদনের কানেও সংবাদ পৌঁছেছে। মধুসূদন ধন চেয়েছিল, ধন পুরো পরিমাণেই জমেছে, ধনের উপযুক্ত খেতাবও মিলেছে। এখন নিজের মহিমাকে ভাবী বংশের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলেই এই সংসারে তার কর্তব্য চরম লক্ষ্যে গিয়ে পৌঁছবে। মনটা যতই খুশি হলো ততই অপরাধের সমস্ত দায়িত্ব কুমুর উপর থেকে সরিয়ে বোঝাই করলে বিপ্রদাসের উপর। বিপ্রদাস বিছানা ছেড়ে চৌকিতে উঠে বসল। সামনের দিকে কুমুর জন্য একটা ছোট চৌকি ঠিক করে রেখেছে। কুমু বোধহয় একটু ইতস্তত করে একটু দেরি করেই এলো। বিপ্রদাসের কাছে চৌকিতে বসেই বললে, দাদা, আমার একটুও ভালো লাগছে না, আমার যেন কোথায় যেতে ইচ্ছে করছে। বিপ্রদাস বললে, ভুল বলছিস কুমু, তোর ভালোই লাগবে, আর কিছুদিন পরে তোর মন উঠবে ভরে। কিন্তু তাহলে? তা জানি, এখন তোর বন্ধন কাটাবে কে? তবে কি যেতে হবে দাদা? তোকে নিষেধ করতে পারি এমন অধিকার আর আমার নেই। তোর সন্তানকে তার নিজের ঘর ছাড়া করব কোন স্পর্ধায়? তাহলে কবে যেতে হবে? কালই, আর দেরি সইবে না। দাদা, একটা কথা বোধহয় বুঝতে পারছো, এবার গেলে ওরা আমাকে আর কখনো তোমার কাছে আসতে দেবে না, তা আমি খুবই জানি। আচ্ছা, তাই হবে। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, কোনো দিন কোনো কারণেই তুমি ওদের বাড়ি যেতে পারবে না। জানি দাদা, তোমাকে দেখবার জন্যে আমার প্রাণ হাঁপিয়ে উঠবে, কিন্তু ওদের ওখানে যেন কখনো তোমাকে না দেখতে হয়, সে আমি সইতে পারবো না। না কুমু, সেজন্য তোমাকে ভাবতে হবে না। ওরা কিন্তু তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে। ওরা যা করতে পারে তা করা শেষ হলেই আমার উপর ওদের ক্ষমতাও শেষ হবে, তখনই আমি হব স্বাধীন। তাকে তুই বিপদ বলছিস কেন? দাদা, সেই দিন তুমি আমাকেও স্বাধীন করে নিও, ততদিন ওদের ছেলেকে আমি ওদের হাতে দিয়ে যাব। এমন কিছু আছে যা ছেলের জন্যেও খোয়ানো যায় না। আচ্ছা, আগে হোক ছেলে, তারপরে বলিস। আমাকে ওরা ইচ্ছে করে দুঃখ দিয়েছে তা মনে করো না দাদা। আমাকে সুখ ওরা দিতে পারে না, আমি এমনি করেই তৈরি। আমিও তো ওদের পারবো না সুখী করতে। যারা সহজে ওদের সুখী করতে পারে তাদের জায়গা জুড়ে কেবল একটা না একটা মুশকিল বাঁধবে। তাহলে কেন এ বিড়ম্বনা? সমাজের কাছ থেকে অপরাধের সমস্ত লাঞ্ছনা আমি একলা মেনে নেব, ওদের গায়ে কোনো কলঙ্ক লাগবে না। কিন্তু একদিন ওদেরকে মুক্তি দেব, আমিও মুক্তি নেব, চলে আসবই। এ তুমি দেখে নিও। মিথ্যে হয়ে মিথ্যের মধ্যে থাকতে পারবো না। আমি ওদের বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই? সমস্ত গিয়েও তবু বাকি থাকে, এই কথাটা বুঝতে পেরেছি দাদা। সেই আমার অফুরান, সেই আমার ঠাকুর। এ যদি না বুঝতুম
তাহলে এইখানে তোমার পায়ে মাথা ঠুকে মরতুম, সে গারদে ঢুকতুম না। অন্তরে জাগেছো, অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে রমিতেছি আমি। অন্তরে জাগিছো, অন্তরে জাগিছো।